আপনারা জেনে থাকবেন যে সিরাজগঞ্জের শাহজাদপুরে সম্প্রতি ঘটেছে একটি নজিরবিহীন আইনি ঘটনা। আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ অমান্য করা এবং পরবর্তীতে বিচারক এবং আদালতকে উদ্দেশ্য করে লিখিত জবাবে আপত্তি করে এবং অবজ্ঞাসূচক মন্তব্য করায় শাহজাদপুরের উপজেলা নির্বাহী অফিসার ইউনো এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। প্রিয় দর্শক, জনপ্রশাসন সচিবকে সরাসরি এই নির্দেশ দেওয়া কিন্তু হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, বি অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায়। প্রিয় দর্শক, ঘটনাটির সূত্রপাত কোথায় হয়েছে সেটা তাহলে আমরা একটু জেনে নেই। প্রিয় দর্শক, আদালতের নির্দেশ ছিল যে কাজ বন্ধ না করা, কিন্তু নির্বাহী কর্মকর্তা কী করলেন? উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি চিঠির মাধ্যমে কাজ বন্ধের আদেশ দেন। শুধু তাই নয়, অবমাননার নোটিশের জবাবে ইউনো সাহেব কী করলেন? লিখিতভাবে বিচারকের বিরুদ্ধে নানা কটূক্তি করেন, যেখানে বিচারককে, মামলার বাদীপক্ষ এবং আদালতের আদেশকে উদ্দেশ্য প্রণোদিত হিসাবে আখ্যা দেওয়া হয়। তো প্রশ্ন হচ্ছে এখানে যে প্রশাসনিক পদে আসীন থাকা অবস্থায় একজন কর্মকর্তা কি বিজ্ঞ আদালতের আদেশের ঊর্ধ্বে? নিশ্চয়ই নয়। সংবিধান এবং আদালত অবমাননা আইন অনুযায়ী এমন আচরণের পরিণতি কি কি আছে সেটা আমরা একটু দেখে নিব। এবং আমাদের উচ্চ আদালত এই সংক্রান্ত বিষয়ে অতীতে কী ধরনের সিদ্ধান্ত দিয়েছেন সেগুলো একটু দেখার আছে। প্রিয় দর্শক, জানার আছে। আজকে আমরা সংবিধানে বিচার বিভাগের ক্ষমতা, আদালত অবমাননা এবং আদালত অবমাননা আইন 2013, সরকারি চাকুরির আচরণ বিধিমালা এবং সুপ্রিম কোর্টের নজিরগুলো নিয়ে বিস্তারিত এবং তথ্যবহুল একটি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি সাথেই থাকবেন। আইনি ব্যাখ্যায় যাওয়ার আগে আমাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কিন্তু ভিত্তিটা বুঝতে হবে। সংবিধানের 22 অনুচ্ছেদ কিন্তু অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র পরিচালনা করিবে। অর্থাৎ নির্বাহী বিভাগ এবং প্রশাসনিক কর্মকর্তারা কখনোই বিচার বিভাগের উপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে এছাড়াও সংবিধানে বিচার বিভাগের যেই আদেশ মানার বাধ্যবাধকতা নিয়ে কিন্তু একটা সুনির্দিষ্ট বিধান রয়েছে, যেটা আমরা পাই যে সংবিধানের আর্টিকেল 112 অর্থাৎ 112 অনুচ্ছেদে আমরা পাই যে বাংলাদেশের ভূমণ্ডলে বাংলাদেশে অবস্থিত সকল নির্বাহী এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কিন্তু সুপ্রিম কোর্টের সহায়তা কার্যে কিন্তু ওনারা অবলম্বন করবেন। আর অনুচ্ছেদ 108 যেটা আছে, আর্টিকেল 108, সেটা সুপ্রিম কোর্ট একটি কোর্ট অফ রেকর্ড এবং এর অবমাননার জন্য শাস্তি প্রদান করার ক্ষমতা সহ সকল ক্ষমতার অধিকারী কিন্তু আছে। সাবঅর্ডিনেট বা অধস্তন আদালতগুলোর ক্ষেত্রেও কিন্তু দেওয়ানি কার্যবিধি, সিপিসি এবং ফৌজদারি কার্যবিধি, সিআরপিসি অনুযায়ী তাদের দেওয়া স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা, যেটাকে আমরা ইনজাংশন অর্ডার, মান্য করা সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের নাগরিক এবং কর্মকর্তার জন্য বাধ্যবাধকতা রয়েছে কিন্তু এখানে। তাহলে আমরা প্রিয় দর্শক আসুন আমরা মূল আইনি ধাপগুলোতে চোখ বোলাই। অবমাননা প্রধানত দুই প্রকার, যেটাকে আমরা বলি যে সিভিল কন্টেম্পট অর্থাৎ দেওয়ানি অবমাননা, আদালতের আদেশ, নির্দেশনা বা রায় ইচ্ছাকৃতভাবে অমান্য করা। আর ক্রিমিনাল কন্টেম্পট অর্থাৎ ফৌজদারি যেই অবমাননা, এমন কোনো কথা বলা, লেখা বা কাজ করা যা আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, বিজ্ঞ বিচারককে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বা বিচার কার্যক্রমে হস্তক্ষেপ করে, যেটাকে আমরা বলি যে স্ক্যান্ডালাইজিং দ্য কোর্ট। দেওয়ানি কার্যবিধির 1908 অর্থাৎ অর্ডার 39 রুল 2A এখানে কিন্তু সুস্পষ্ট বলা আছে আদালতের নিষেধাজ্ঞার যে আদেশ অমান্য করলে এই ধারার অধীনে কিন্তু অপরাধীর সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং দেওয়ানি কারাগারে অর্থাৎ সিভিল জেলে কিন্তু আটক রাখার বিধান রয়েছে। প্রিয় দর্শক, আদালত অবমাননা সংক্রান্ত যে মূল নীতিগুলো আছে সেগুলো যদি আমরা একটু দেখে নিই। যখন একজন নির্বাহী কর্মকর্তা আদালতের আদেশ পাওয়ার পরও তার বিপরীতে প্রশাসনিক চিঠি ইস্যু করেন, তা সরাসরি সিভিল কন্টেম্পট। আর যখন তিনি আদালতের বিচারককে পক্ষপাত দুষ্ট বা যোগসাজশী বলে লিখিত কোনো বক্তব্য দেন, যা ক্রিমিনাল কন্টেম্পটে শামিল হয়। প্রিয় দর্শক,
এখানে আরেকটি বিষয় যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা রয়েছে, যেটা 1979 সালের, সো গভর্নমেন্ট সার্ভেন্টস কন্ডাক্ট রুলস 1979। সো এই বিধিমালার বিধি 27 অনুযায়ী কিন্তু সরকারি কর্মচারীরা রাষ্ট্রীয় কাঠামোর মর্যাদা রক্ষা করতে বাধ্য। আদালতের প্রতি অবমাননাকর যে আচরণ অর্থাৎ অসদাচরণ, যেটাকে আমরা বলি যে মিসকন্ডাক্ট হিসাবে কিন্তু গণ্য হবে। সরকারি চাকুরি আইন 2018 এর অধীনে কিন্তু এই অসদাচরণের শাস্তি হতে পারে লঘুদণ্ড থেকে শুরু করে চাকরি হতে বরখাস্ত অর্থাৎ ডিসমিসাল ফ্রম সার্ভিস। আরেকটি বিষয় যে আমাদের উচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে আইনের দৃষ্টিতে সবাই সমান, পদের অজুহাতে কেউ ছাড় পেতে পারে না। প্রিয় দর্শক, এইখানে যে বিষয়টা আমরা এই বিষয়ে আসুন আমরা উচ্চ আদালতের দুটি ঐতিহাসিক নজির বা কেস রেফারেন্স আমরা একটু জেনে নেই। প্রিয় দর্শক, যে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে সৈয়দ শাহ আবিদ আলী ভার্সাস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এই মামলাটিতে এটি আসলে রিপোর্টেড হয়েছে 3 NLR 198 পেজে। আসলে এই মামলায় বলা হয়েছিল 3 MLR বলা হয়েছে, এটি আসলে এই মামলায় বলা হয়েছিল আদালতের দেওয়া আদেশের কোনো ভুল বা ত্রুটি থাকলে তা উচ্চ আদালতে আপিলের মাধ্যমে সমাধান করতে হবে। কোনো প্রশাসনিক কর্মকর্তা নিজে আদালতের আদেশের সঠিকতা বিচার করে তা অমান্য করার এখতিয়ার রাখেন না। স্টেট ভার্সাস চিফ সেক্রেটারি অ্যান্ড আদার্স, এটা একটা কন্টেম্প পিটিশন ছিল। এটা হাইকোর্ট বিভাগ একাধিক রায়ে স্পষ্ট করেছেন যে কোনো সরকারি কর্মকর্তা যদি মনে করেন আদালতের আদেশটি বাস্তবায়নে প্রশাসনিক জটিলতা রয়েছে, তবে তাকে কিন্তু আদালতে এসে আবেদন করতে হবে। কিন্তু সরাসরি আদেশ ভঙ্গ করা বা আদালতের বিরুদ্ধে অবমাননাকর অবস্থান নেওয়া বা মন্তব্য করা সরাসরি আদালত অবমাননা এটি। তো প্রিয় দর্শক, হাইকোর্ট বিভাগের একাধিক আপনার ডিভিশন বেঞ্চ কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে নো ইন্ডিভিজুয়াল howsoever high their official designation may be is above the law. Executive arrogance towards judicial order is an attack on the rule of law. কর্মকর্তার পদমর্যাদা যতই উচ্চ হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। বিচারিক আদেশের প্রতি যদি কোনো প্রশাসনিক অহংকার অর্থাৎ আইনের যদি অহংকারটা হলো আইনের শাসনের উপর একটা আঘাত। শাহজাদপুরের ঘটনাটিতে দুটি বড় আইনি লঙ্ঘন দেখা যাচ্ছে প্রিয় দর্শক। যে প্রথমত, দেওয়ানি মামলায় যে বাদীর অনুকূলে দেওয়া আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও গণপূর্ত বিভাগকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। এটা আদালতের আইনি এখতিয়ারকে কিন্তু চ্যালেঞ্জ করার মতো বিষয় এবং চ্যালেঞ্জ করা হয়েছে। দ্বিতীয়ত, শোকজের জবাবে ইউনো লিখিতভাবে দাবি করেছেন যে বিজ্ঞ বিচারক নিরপেক্ষ নন এবং বিচার বিভাগীয় আদেশকে কটাক্ষ করেছেন। উপরন্তু সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও উপস্থিত হননি। তো প্রিয় দর্শক, এখন জনপ্রশাসন সচিবের করণীয় এবং এর পরিণতি কী সেটা আমরা একটু জেনে নিই। আদালত থেকে যখন সংবিধিবদ্ধ কোনো আদেশের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়, তখন জনপ্রশাসন মন্ত্রণালয়কে সরকারি চাকুরি আইন 2018 অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করতে হয়। তদন্তে অভিযুক্ত যিনি কর্মকর্তা আছেন দোষী যদি সাব্যস্ত হন তাহলে পদোন্নতি স্থগিত হতে পারে। আর অনাচার এবং তার যেই অসদাচরণ আছে সেই অসদাচরণের জন্য বেতন স্কেল সেটা কিন্তু আপনার অবনমিত হতে পারে, অথবা অনেক ক্ষেত্রে চাকরি থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসর কিন্তু দেওয়া হতে পারে। এছাড়াও আদালত চাইলে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি কিন্তু আদালত অবমাননার দায়ে সাজা বা জরিমানার জন্য উচ্চ আদালতে বিষয়টি রেফার করতে পারেন। পরিশেষে বলা যায় যে একটি গণতান্ত্রিক এবং সুশাসিত রায় কিন্তু আইনের শাসন অর্থাৎ রুল অফ ল বজায় রাখার প্রধান শর্তই হলো বিচার বিভাগের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করা। প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক এবং আইনের রক্ষক। তারা নিজেরা আইন অমান্য করলে আইনের শাসন কিন্তু মুখ থুবড়ে পড়বে। প্রিয় দর্শক, শাহজাদপুর
শাহজাদপুরে যে আদালতের এই আদেশ কেবল একটি প্রশাসনিক নির্দেশ নয়, বরং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য একটি কড়া আইনি বার্তা যে আইনের হাত সবার চেয়ে লম্বা এবং বিজ্ঞ আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা কাউকেই রেহাই দেয় না। এই আইনি বিষয়গুলো এবং আমাদের যে সংবিধান সম্পর্কে আপনার মতামত কি, আপনারা চাইলে কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন। আর ভবিষ্যতে কি কি ধরনের আলোচনা আপনারা শুনতে চান সেই বিষয়টি আমাদেরকে অবহিত করলে আমরা চেষ্টা করব সেইভাবে আপনাদের সামনে সেই ধরনের আলোচনাগুলো নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।